আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। অগ্নিগর্ভা মিয়ানমার, রোববারের ঘটনায় নিহত বেড়ে ৭১। অস্ত্র কেনার রেকর্ড গড়েছে সৌদি আরব, কিন্তু নেপথ্যে কি? রাজ্য নির্বাচনে ভরাডুবি, চাপে আঞ্জেলা ম্যার্কেল। যুক্তরাষ্ট্রের জন্য পরমাণু চুক্তিতে ফেরার সময় কমে আসছে বলছে ইরান। জেরুজালেমে মুসলিম দেশ হিসেবে প্রথম দূতাবাস খুলল কসোভো। এবং সবশেষ জানাবো, মমতার দ্রুত সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এই ছিল শিরোনামে, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় মিয়ানমারে অগ্নিগর্ভা অবস্থা বিরাজ করছে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে সবচেয়ে ভয়াবহ দিন ছিল গত রোববার। এদিন নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এখনও পর্যন্ত ৭১ জনের মৃত্যুর খবর হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দ্য ইরাবতীর খবরে বলা হয়েছে, রোববারের ওই সহিংসতার ঘটনায় সোমবার সকালে অন্তত ৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। পরবর্তীতে আহতদের মধ্যে থাকা আরও অন্তত ৩২ জন মারা গেছে। খবরে বলা হয়েছে, সোমবার যারা মারা যায় তাদের বেশিরভাগই আইয়ারাবাদী ও পাথেইন অঞ্চলে গুলিবিদ্ধ হয়েছিল। আগের দিন রোববার ওই অঞ্চলে ভয়াবহ বিক্ষোভ এবং সহিংসতার ঘটনা ঘটে। এদিন দেশটির সবচেয়ে বড় ইয়াঙ্গুনের লাইং থাইয়া শিল্প এলাকায় গুলিতে নিহত হন অন্তত ২২ জন। এছাড়া অন্যান্য স্থানে আরও কমপক্ষে ১৭ জন নিহত হন। প্রসঙ্গগত, লাইং থাইয়া শিল্প এলাকায় চীনের অর্থায়নে পরিচালিত কয়েকটি কারখানা রয়েছে। বেইজিং অভিযোগ করে রোববার সেখানকার অন্তত ১০টি চীন কারখানায় হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া চীনাদের পরিচালিত একটি হোটেলে আগুন দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। যদিও কারখানা পোড়ানোর ঘটনার দায় কেউ স্বীকার করেনি। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে নেয়। তারপর থেকে রাস্তায় নেমে সেনা শাসনের বিরোধিতা করছে দেশটির জনগণ। নিরাপত্তা বাহিনীও দিন দিন বিক্ষোভকারীদের উপর সহিংস হয়ে উঠছে। চলমান বিক্ষোভ কর্মসূচিতে এখনও পর্যন্ত ১৬৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরাবতী নিউজ। অস্ত্র কেনায় বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা এখন সৌদি আরব। আর কোনো বিচার বিবেচনা ছাড়াই সৌদিকে দিচ্ছে পশ্চিমা দেশগুলো। এক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার ১/৩ বিক্রি করে আব্রাহাম লিঙ্কনের দেশ। সুইডেন ভিত্তিক এক গবেষণা সংস্থার রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। বৈশ্বিক অস্ত্র লেনদেনের প্রবণতা বিশ্লেষণ করে সোমবার ট্রেডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফার 2020 শীর্ষক বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি। এই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। গত ৫ বছরে দেশটির অস্ত্র রপ্তানি ৩৭% বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্স ও জার্মানির অস্ত্র রপ্তানিও বেড়েছে। অন্যদিকে রপ্তানি কমেছে চীন ও রাশিয়ার। গবেষণা সংস্থাটি বলছে, আগের ৫ বছরের তুলনায় ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে বৈশ্বিক আন্তর্জাতিক অস্ত্র বিক্রি পরিস্থিতি বেশ স্থিতিশীল ছিল। এই স্থিতিশীলতার কারণ হল, এই সময় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির রপ্তানি বাড়লেও রাশিয়া ও চীনের অস্ত্র রপ্তানি কমেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধ শেষের পর এই প্রথম আমদানি ও রপ্তানির রেকর্ড এত কাছাকাছি গেল। অবশ্য মহামারীর কারণে সামনের বছরগুলোতে চিত্র পাল্টাবে বলে মনে করা হচ্ছে। রিপোর্টের মতে, সবচেয়ে বেশি অস্ত্র আমদানি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এ অঞ্চলে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫ বছরে আগের চেয়ে ২৫% বৃদ্ধি পেয়েছে অস্ত্র আমদানি। দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৬১% আমদানি বাড়িয়েছে কাতার। এরপরে রয়েছে মিশর। পিরামিডের দেশটির অস্ত্র ক্রয় বৃদ্ধি হয়েছে ১৩৬%, আর ৬১% বাড়িয়েছে সৌদি আরব। সিপ্রির রিপোর্টের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২০০১ থেকে ২০১৫ সালের মধ্যে যা অস্ত্র বিক্রি করত, এখন তার তুলনায় ১৫% বেশি করে। মোট ৯৬টি দেশে অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। তাদের অর্ধেক অস্ত্রই যায় সেখানে। সিপ্রির গবেষক পিটার ওয়েজম্যান বলেছেন, করোনা মহামারীর অর্থনৈতিক প্রভাব দেখে কিছু দেশ আগামী বছরগুলোতে তাদের অস্ত্র আমদানি পুনর্নির্ধারণ করতে পারে। তবে একই সময়ে এমনকি ২০২০ সালে মহামারীর চূড়ান্ত অবস্থাতেও বেশ কয়েকটি দেশ অস্ত্রের জন্য বড় বড় চুক্তিও করেছে।
দুটি আঞ্চলিক নির্বাচনে ভরাডুবির পর সংকটময় অবস্থায় আছে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের কনজারভেটিভ দল। জার্মানিতে সাধারণ নির্বাচনের 6 মাস আগে মহামারী পরিচালনায় ব্যর্থতার তিরস্কার হিসেবেই এই ফলাফলকে দেখছেন বিশ্লেষকরা। জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চল বেডেন উটটেমবার্গ এবং রেইনল্যান্ড রাজ্যে মার্কেলের সেন্টার রাইট ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDEU এবারই সবচেয়ে শোচনীয় পরাজয় বরণ করে। জার্মানির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো আগামী 26 সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলছে। মূলত করোনা ভাইরাস মোকাবেলায় মার্কেল সরকারকে ব্যর্থ মনে করছে জার্মানরা মনে করছে মার্কেল সরকার গণটিকা কার্যক্রম শুরু করতে দেরি করেছে। এছাড়া করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায়ও ব্যর্থ হয়েছে মার্কেল প্রশাসন। মার্কেলের দলের সঙ্গে জোট বেঁধেছে CSU মহাসচিব মার্কাস ব্লুম রাজ্য সরকার নির্বাচনে এই ভরাডুবিকে ওয়েক আপ কল হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি মনে করেন জার্মানির সবচেয়ে বড় রাজনৈতিক জোটকে ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে, করোনা ভাইরাস মোকাবেলায় পরিষ্কার ধারণা থাকতে হবে। বিশ্ব শক্তিগুলোর সঙ্গে 2015 সালে স্বাক্ষরিত হওয়া পরমাণু চুক্তিতে আবারও ফিরে আসতে হলে যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে জানিয়ে দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। সোমবার ইউরোপীয় পলিসি সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে সাক্ষাৎকারের সময় তিনি কথা জানান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান পরমাণু চুক্তিকে পুনরায় জীবিত করতে হলে যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, কারণ সামনেই ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে চুক্তির সমস্যা সমাধান না হলে এটি পিছিয়ে চলতি বছরের শেষ নাগাদ পৌঁছাবে। তেহরানের দীর্ঘদিনের দাবি, চুক্তিতে ফিরতে হলে ওয়াশিংটনকে আগে ইরানের উপর থেকে আরোপিত সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে নিয়ে আসে এবং ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই প্রতিক্রিয়ায় তেহরানও বেশ কয়েকবার চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু চুক্তিতে ফিরে আসতে চায়, কিন্তু ওয়াশিংটন ও তেহরান দুই পক্ষই একে অপরকে শর্ত দিয়ে রাখছে। উভয়ের দাবি অন্যকে আগে পদক্ষেপ নিতে হবে। মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেন, ইউরোপিয়ানরা আপোষ করতে অভ্যস্ত, কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্র সেটা করতে রাজি নয়। মার্কিনিরা চাপিয়ে দিতে অভ্যস্ত, আর আমরা প্রতিরোধ করতে। সুতরাং এখন আমাদের উভয়েরই আপোষ করার সময় এসেছে এবং চুক্তিতে ফিরে যেতে হবে, অন্যথায় দুই পক্ষকেই নিজস্ব পথে চলতে হবে। আলোচনার টেবিলে বসানোর জন্য ইরানের উপর চাপ প্রয়োগ করার ক্ষেত্রে বাইডেন ও ট্রাম্প প্রশাসনের নীতির মধ্যে কোনো পার্থক্য দেখেন না মন্তব্য করে তিনি বলেন, প্রাথমিক আলোচনায় বসার কোনো কারণ নেই, কারণ ওয়াশিংটন অযৌক্তিক দাবি করে আসছে। দখলদার ইসরায়েলের রাজধানী জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে নিজেদের দূতাবাস চালু করেছে ইউরোপীয় দেশ কসোভো। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও গুয়েতেমালার পর তৃতীয় ও প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে এই শহরে নিজেদের দূতাবাস খুলেছে দেশটি। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে কসোভোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে দূতাবাস খোলা হয়েছে। এই সময় জেরুজালেমে দূতাবাস ভবনের সামনে কসোভোর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কসোভোকে ইসরায়েলের স্বীকৃতির বিনিময়েই জেরুজালেমে নিজেদের দূতাবাস খুলল দেশটি। এই স্বীকৃতিকে কসোভো তাদের জন্য গুরুত্বপূর্ণ বিজয় বলে মনে করছে। 1990-এর দশকে সার্বিয়ার সাথে স্বাধীনতা যুদ্ধের পর 2008 সালে কসোভো স্বাধীনতা ঘোষণা করে। এরপর থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছে প্রিস্টিনা। সার্বিয়া তার সাবেক প্রদেশটির স্বাধীনতার স্বীকৃতি দিতে অস্বীকার করলেও কসোভোর বেশিরভাগ পশ্চিমা দেশের স্বীকৃতি পেয়েছে। অপরদিকে সার্বিয়ার মিত্র রাশিয়া ও চীন কসোভোর স্বাধীনতাকে প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ দুটি ভেটো ক্ষমতা প্রয়োগ করে কসোভোকে সংস্থাটির সদস্য হতে বাধা দিচ্ছে। কলকাতায় হুইল চেয়ারে বসে রোববার নির্বাচনী প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার চোটের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এত তাড়াতাড়ি তিনি কিভাবে সুস্থ হলেন সেটা জানতে চেয়ে রাজ্য বিজেপি নির্বাচন কমিশনেও গিয়েছে। মমতার চোট নিয়ে তদন্তের দাবি তুলেছে বিজেপি। একই সঙ্গে তারা হাসপাতালে মমতার কী চিকিৎসা হয়েছে তা প্রকাশ্যে আনার দাবিও তুলেছে। বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের কাছে মমতা আহত হওয়ার ঘটনার পর থেকেই দেশটির রাজ্য ও জাতীয় রাজনীতিতে চলছে তোলপাড়। মমতা অভিযোগ করেছিলেন তাকে ঠেলা দিয়ে ফেলা হয়েছে। এর পেছনে চক্রান্তের অভিযোগ সরব হয়েছে তৃণমূল। এরপরই টুইট করে তার আরোগ্য কামনা করে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তোলেন। ভারতের নির্বাচন কমিশনকে দেয়া চিঠি প্রসঙ্গে বিজেপি নেতা শিশির বাজওয়ারি লিখেছেন,
তৃণমূল একভাবে আক্রমণ এবং চক্রান্তের অভিযোগ তুলে আসছে। কিন্তু কি এমন চিকিৎসা হলো যে 24 ঘন্টার মধ্যেই প্লাস্টার খোলা গেল, 48 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী বাড়ি ফিরলেন এবং 72 ঘন্টার মধ্যে প্রচারে বেরিয়ে পড়লেন, তা রাজ্যবাসীর জানা উচিত। কোন অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে মুখ্যমন্ত্রী এত তাড়াতাড়ি আরোগ্য লাভ করলে সেটাও জানা দরকার। বিজেপির দাবি, নন্দীগ্রামের ঘটনা নিয়ে যেভাবে তৃণমূল বিজেপিকে দোষারোপ করছে তা নির্বাচনী আচরণবিধির বিরোধী। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।